আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারকে আবারও আপিলের অনুমতি, আন্তর্জাতিক আইন না মানা সহ 4 যুক্তিতে আপিলের সুযোগ। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের পুনঃসমর্থন, 13 থেকে 16 মার্চ মহাসচিবের বাংলাদেশ সফর। রমজানের নিত্যপণ্যে ভেজাল প্রতিরোধে সারা দেশে বিএসটিআই এর অভিযান, অসাধু ব্যবসায়ীদের প্রতি সরকারের হুঁশিয়ারি। ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে লবণ ফেলে চাষিদের বিক্ষোভ, 2 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড আফগানিস্তান বাঁচা মরার লড়াই কিছুক্ষণ পর, টিকে থাকতে 2 দলেরই জয় অনিবার্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আছে বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এই প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের মামলা রিভিউ থেকে আন্তর্জাতিক আইন না মানা সহ 4টি যুক্তিতে আপিল করার সুযোগ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল আপিল শুনানির দিন ঠিক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের করা রিভিউ আবেদনের পর মঙ্গলবার আপিল বিভাগে শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ আসামি পক্ষকে বুধবার নতুন যুক্তি উপস্থাপন করতে বলেন এবং রিভিউ থেকে আপিল হবে কিনা সেই সিদ্ধান্ত জানাবেন বলে জানান। দ্বিতীয় দিনের শুনানি শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করেন। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা তো খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। আসামিপক্ষের যুক্তি সমর্থন করে প্রসিকিউশন, পরে আদেশ দেন আপিল বিভাগ। ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন তাদের যুক্তি আপিল বিভাগ গ্রহণ করলে বোঝা যাবে মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল কাদের মোল্লা সহ অন্য সবার ন্যায়ভ্রষ্ট বিচার হয়েছে কিনা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি আবারও সমর্থন জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার পাঠানো একটি চিঠির জবাবে এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে লিখেছেন, বাংলাদেশও এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ তিনি বুঝতে পারছেন। রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন যেন অব্যাহত থাকে সে লক্ষ্যে কাজ চালিয়ে যাবে জাতিসংঘ। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি
সহ মিয়ানমারের সংকটের রাজনৈতিক সমাধানে জাতিসংঘ কাজ করে যাচ্ছে বলেও চিঠিতে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্চে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব। 13 থেকে 16 মার্চ পর্যন্ত সফর করবেন তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে রমজান মাসে প্রতিদিন 3টি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে বিএসটিআই। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে অভিযান পরিচালিত হবে। বাজার পর্যবেক্ষণের তথ্য জানিয়ে ভেজালমুক্ত পণ্য কিনতে সাধারণ ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। অসাধু ব্যবসায়ীদেরও হুঁশিয়ার করেছে শিল্প মন্ত্রণালয়। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকি কেকা। আর দুদিন বাদেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পর্যবেক্ষণ ও ভেজাল পণ্যের সরবরাহ ঠেকাতে উদ্যোগ নিয়েছে বিএসটিআই। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসটিআই নিরাপদ খাদ্য আন্দোলন এবং জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার পর্যবেক্ষণ ও তদারকির নানা উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন শিল্প উপদেষ্টা। সম্মানিত রোজাদারগণ, সচরাচর যে সমস্ত খাদ্য পানীয় গ্রহণ করে থাকেন, এই ক্ষেত্রে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে, যেহেতু তাই এই ধরনের পণ্যের বিশেষ নজরদারি করা হচ্ছে। বিএসটিআই জানিয়েছে, বাজার থেকে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার পর ভেজাল ও মানহীন 47টি পণ্য তালিকাভুক্ত করা হয়েছে। এই যে পণ্যগুলো আছে 47টা পণ্য এর মধ্যে পড়ে। এটা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় এগুলি আমাদের যে টেস্টিং ল্যাব আছে সেই ল্যাবে আমরা দিচ্ছি মানহীন। রমজান আসলে পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন অমুসলিম দেশেও তারা দ্রব্যমূল্য কমায় আর আমরা বাড়াই। এইটা থেকে আমরা বেরিয়ে এসে না পারলে কিন্তু আমাদের আইন দিয়ে করি বা মোবাইল করি, কাজ হবে না। মানহীন ও ভেজাল পণ্যের মধ্যে ঘি, চিনি, লাচ্ছা সেমাই ছাড়াও কসমেটিক্স পণ্যও রয়েছে। সংবাদ সম্মেলনে ক্রেতাদের এসব পণ্য কেনার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জান্নাতুল বাকি কেকা, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। বুধবার সকাল 11টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুঁটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে 2 ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। লবণ মাটির চাষিরা মাথায় হাত দিয়েছে। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, উপযুক্ত এবং ন্যায্য মূল্য দিয়ে চাষিদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য আমার জোর দাবি থাকবে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি আইপিটিভি সম্প্রচার করার দাবি জানিয়েছেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোআপ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে আইপিটিভির মাধ্যমে ভিডিও প্রোগ্রাম সেবা হিসেবে দেশি বিদেশি ফ্রি টু এয়ার চ্যানেলগুলো সম্প্রচার এবং ওটিটি সম্প্রচার সার্ভিস সংক্রান্ত আবেদন সম্পর্কিত আইন বিধিমালা পর্যালোচনার দাবি জানানো হয়। আইপিটিভি সম্প্রচার বিধিমালা তৈরি ও বিভিন্ন বিষয়ে পর্যালোচনায় কমিটি করার কথাও জানানো হয়েছে। আমাদের এই ট্রেডে বিদ্যমান যে বৈষম্যগুলো আছে কেবল অপারেটর ট্রেডে, সেই বৈষম্যগুলো দূরীকরণ করার পরে একটি লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হবে, তখনই যেন এই সুনির্দিষ্ট গাইডলাইন প্রণয়নের মাধ্যমে এই সকল অনুমোদনগুলো দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশের সমস্ত আইএসপি সার্ভিস প্রোভাইডাররা 5ই আগস্টে পট পরিবর্তনের পরে নির্বিচারে আমাদের যে দেশি বিদেশি কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে অনুমোদনবিহীনভাবে এবং পাইরেসির মাধ্যমে প্রচার করছে। সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীবাসী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলের নেতারা যেন চাঁদাবাজিতে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আদিত। দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকলেও খোদ রাজধানীতে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে রাজধানীর বিজয় সরণিতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে প্রেস ব্রিফিং করেন ডিএমপি কমিশনার। টঙ্গীতে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করব। আমরা মনিটরিং সিস্টেম বের করছি, আরও টেকনোলজি বের করতেছি, ইনশাল্লাহ সব জায়গা কভার করব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের যদি আটকাতে পারি তাহলে দেখবেন যে এই ঘটনা কমে গেছে। রাজধানীতে ছোট অপরাধ বাড়লেও বড় অপরাধের প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অপরাধ থাকবে, তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে, প্যানিক সৃষ্টি না করে, আর সেটা দেখাটা সরকারের দায়িত্ব। ঢাকার নিরাপত্তায় 10টি পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মূল সড়কের পাশাপাশি রাজধানীর অবরোধপ্রবণ এলাকায় অভিযান চলমান রয়েছে জানিয়েছে বিজিবি। 24 ঘন্টায় আমাদের এই 10টা করে পেট্রোল বাইরে থাকছে। সাম আসপেক্টস যদি বেশি প্রয়োজন হয় আমরা এটা ইনক্রিজ করছি। আমাদের যে দায়িত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোয় আমরা নিরাপত্তার জন্য কাজ করছি। পুলিশ ও বিজিবির পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর টহলও বাড়ানো হয়েছে রাজধানীতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুর্ঘটনায় 18 জন নিহত ও 23 জন আহত হয়েছে। প্রাচীন বুড়ি প্রদেশে বুধবার দুর্ঘটনায় পড়া ওই বাসটির চালক সহ 49 আরোহীর সবাই থাই নাগরিক বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাসটি বুয়েংকান থেকে রাঙয়ের দিকে যাচ্ছিল। রয়্যাল থাই পুলিশের কর্নেল সোফন ফ্রামানিহি জানিয়েছেন, রাস্তা ঢালু হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করেন, পরে সেটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে কাজ করছেন। দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের থেকে 155 কিলোমিটার পূর্বে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। ছাত্রদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নতুন এই ছাত্র সংগঠন তাদের আত্মপ্রকাশের ঘোষণা দেবে। এ নিয়ে জানতে যাচ্ছি লায়লা নওশিনের কাছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছেন। নওশিন, ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে বিস্তারিত কী তথ্য আছে আপনার কাছে? আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার মানিক মে অ্যাভিনিউ থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতাকর্মীরা আছেন তাদের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনটি আজকে ঘোষণা করা হবে এবং বিকেল 3টায় মধুর ক্যান্টিনের সামনে থেকে এই নতুন ছাত্র সংগঠনটির ঘোষণা করা হবে বিস্তারিত। আমরা যতটুকু জানতে পেরেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করাই আসলে এই ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবে। জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এই নতুন যে ছাত্র সংগঠনটির নাম ঘোষণা করা হবে সেই সংগঠনটির নেতৃত্ব দেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু একই সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিও কিন্তু এই নতুন এই ছাত্র সংগঠনটির ঘোষণা করা হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাবেক যে সমন্বয়করা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখনও শিক্ষার্থী এবং পড়াশোনা শেষের দিকে আছেন, তারাই মূলত এই নতুন যে ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবে। এবং আমরা আরেকটু জানতে পেরেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা হবে নতুন এই ছাত্র সংগঠনের সেই শাখার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। একই সাথে অন্য কমিটির যে অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্য তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সমন্বয়ক তারাই নেতৃত্ব দেবে। এবং আরেকটি যে বিষয়ে জানতে পেরেছি আমরা জানি যে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে হলগুলোতে যে ছাত্র রাজনীতি হয়েছে সেই ছাত্র রাজনীতি চলাকালে ছাত্রলীগরা জোর করে তাদের বিভিন্ন সভা সেমিনারে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যেতে এবং সেই সাধারণ শিক্ষার্থীদের জোর করে ছাত্রলীগ অন্তর্ভুক্ত করেছিল। এরকম কিছু জোরপূর্বক ছাত্রলীগ অন্তর্ভুক্ত থাকা যেসব ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু এই নতুন যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনে যুক্ত হবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে বিকেল
3টায় নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করার আগে পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না কোন নামে আত্মপ্রকাশ করবে নতুন এই ছাত্র সংগঠনটি। তবে যেমনটি বলছিলাম যে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। আবু বাকের মজুমদার কিন্তু গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে একটি ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনের সদস্য সচিব ছিলেন। আপাতত মধুর ক্যান্টিনে কিন্তু নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আসবে, এই জন্য কিন্তু দুপুর থেকে এখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভিড় করছেন এবং সবারই আসলে ব্যাপক আগ্রহ যে যেহেতু নতুন একটি রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলটি একেবারে বাংলাদেশের রাজনৈতিক যে পরিবারতন্ত্র সেই পরিবারতন্ত্রের বাইরে এসে আত্মপ্রকাশ করছে। আশা করছে যে নতুন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে সেই ছাত্র সংগঠনটিও আসলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সাধারণ ছাত্রদের হয়ে কাজ করবে এবং একটা বৈষম্যহীন ছাত্র সমাজ এরকম প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করছে এখানে যে সাধারণ ছাত্র এবং গণমাধ্যম কর্মীরা আছে তারা আশা প্রকাশ করছে। হাসিব। নওশিন, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এ নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। নওশিন জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোর থেকেই শিক্ষার্থীদের বেশিরভাগ হল ছাড়ছেন। হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর রাতে ভিসিকে তার বাসভবন ত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হলেও আন্দোলনকারীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন নিরাপত্তার কারণে তারা হল ছাড়ছেন। লোকালরা তো ওইভাবে এখনো যারা হামলা করেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে, তো নিরাপত্তাহীনতা তো আছে। এটা কাইন্ড অফ যার যার নিরাপত্তার স্বার্থেই অনেকে করছে, কারণ যেহেতু মানুষ কম ক্যাম্পাসে সেফটির একটা ইস্যু থাকে। এছাড়াও অনেকের দেখা যায় যে হয়তো প্ল্যানই ছিল যে এরকম একটা সময় চলে যাবে, এই কারণে অনেকে চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে। রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভোর 5:30টার দিকে জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ভবন থেকে 2 জনকে উদ্ধার করা হয়। প্রায় 3.5 ঘন্টা পর সকাল 9টার দিকে আগুন পুরোপুরি নেভে। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরের বিল হরিণার 300 বিঘা জমিতে এবার বোরো ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিল সংলগ্ন মুক্তেশ্বরী নদীর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে এলাকার কয়েকশো চাষি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় তামাকের আগ্রাসন বাড়ছে। বেশি লাভ আর বিক্রির নিশ্চয়তা থাকায় তামাক চাষে যুক্ত হচ্ছেন কৃষকরা। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেওয়া হচ্ছে না কোনো সুরক্ষা ব্যবস্থাও। এতে বাতাসে নিকোটিন মিশে যাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হুমকিতে এলাকার পরিবেশ প্রকৃতি। তবে কৃষি বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষকদের নিরুৎসাহিত করা সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। জানাবো খেলার খবর। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ছাত্রদের নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারকে আবারও আপিলের অনুমতি। আন্তর্জাতিক আইন না মানা সহ 4 যুক্তিতে আপিলের সুযোগ। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের পূর্ণ সমর্থন। 13 থেকে 16 মার্চ মহাসচিবের বাংলাদেশ সফর। রমজানের নিত্যপণ্যে ভেজাল প্রতিরোধে সারা দেশে বিএসটিআই এর অভিযান। অসাধু ব্যবসায়ীদের প্রতি সরকারের হুঁশিয়ারি। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে লবণ ফেলে চাষিদের বিক্ষোভ। 2 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড আফগানিস্তান বাঁচা মরার লড়াই কিছুক্ষণ পর। টিকে থাকতে 2 দলেরই জয় অনিবার্য।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।